180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি। তো এটাকে বাদ দিলেই আমাদের শেষ। 180 ডিগ্রি থেকে এটাকে বাদ যদি দেই তাহলে 120 ডিগ্রি, 120 ডিগ্রি বাদ দিলে কত হবে? 60 ডিগ্রি। তো অতি সহজেই কোনো ধরনের জ্যামিতিক কোনো ধরনের ইকুয়েশন আমরা না করেই কিন্তু খুব সহজেই এটার মান বের করতে পারলাম। তো 180 ডিগ্রি যদি সম্পূর্ণটাই হয়, আমার এখানে যদি 70 ডিগ্রি হয়, তাহলে আর কোণটা কত হবে? অবশ্যই আমরা বলতে পারবো 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 70, তাহলে হচ্ছে 110 ডিগ্রি। এভাবে করে কোনো ধরনের অঙ্ক না করে, কোনো ধরনের কোনো কিছু না করে, মানে কোনো ধরনের জ্যামিতিক প্রমাণও না করে আমরা খুব সহজেই কিন্তু এই মানটা বের করতে পারলাম। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা সবাই জানো যে আমি প্রতিনিয়তই এমসিকিউ এর জন্য বোর্ড কোশ্চেন যেগুলো এসেছিল বিগত সালের, সেখান থেকে সিরিজ আকারে ভিডিও তৈরি করতেছি। আশা করি এগুলা তোমাদের অনেক উপকার আসবে এবং আমি সেই সিরিজ ভিডিওরেই আজকে ঢাকা বোর্ড 2025 সালের পার্ট 3 অর্থাৎ আমি 5টা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলো আজকে আলোচনা করব। এই প্রশ্নগুলো যদি দেখা যায় তাহলে আমি যে ব্যাখ্যাগুলো দেব এই ব্যাখ্যা থেকে অবশ্যই পরবর্তী যে 26 সালে যে পরীক্ষা হবে বা 27 সালে যে পরীক্ষা হবে সেখানে অনেক গুরুত্বপূর্ণ এই ব্যাখ্যাগুলা তোমাদের কাজে আসবে। তো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম যে প্রশ্নটা আছে এখানে একটা জ্যামিতি প্রশ্ন। এখানে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, সেই ত্রিভুজটার নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। কেন এটাকে আমি সমদ্বিবাহু ত্রিভুজ বললাম? কারণ এই জায়গার মধ্যে চিত্রটাতে দেওয়া আছে পি কিউ আর এবং এখানে দুটো চিহ্ন দিয়ে রাখছে। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে পি কিউ এবং পি আর এই দুটো বাহু সমান। একটা ত্রিভুজের যখন দুটো বাহু পরস্পর সমান থাকে তাহলে আমরা বলতে পারবো সেই ত্রিভুজটার নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটো বাহু সমান থাকে সেই বাহু দুটার সাথে যে দুটো কোণ থাকে সেই কোণ দুটো কি হয়? পরস্পর সমান হয়। তো যদি কোণ দুটো সমান হয়, আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। তো তিন কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারবো যে এই কোণ এবং এই কোণ দুটো মিলে হবে 140 ডিগ্রি। তো যেহেতু দুটাই সমান তাহলে আমরা বলতে পারবো এই কোণটাও 70 ডিগ্রি, এই কোণটাও 70 ডিগ্রি। তাহলে আমরা খুব সহজেই কিন্তু কিউ কোণ এবং আর কোণ দুটো বের করতে পারলাম। এখন আমরা প্রশ্নে আসি। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে পি আর এস কোণ সমান কত? পি আর এস কোণ হচ্ছে এই যে বাহিরে যে কোণটা আছে সেটা, এটাকে বলা হয় বহিস্থ কোণ। আমরা জানি এটা যদি একটা সরলরেখা হয়, একটা সরলরেখা যে কোণটা হয় 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি সম্পূর্ণটাই হয়, আমার এখানে যদি 70 ডিগ্রি হয়, তাহলে আর কোণটা কত হবে? অবশ্যই আমরা বলতে পারবো 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 70, তাহলে হচ্ছে 110 ডিগ্রি। এভাবে করে কোনো ধরনের অঙ্ক না করে, কোনো ধরনের কোনো কিছু না করে, মানে কোনো ধরনের জ্যামিতিক প্রমাণও না করে আমরা খুব সহজেই কিন্তু এই মানটা বের করতে পারলাম। পরের অঙ্কটাতে বলা আছে একটা বৃত্ত রিলেটেড। আমরা জানি এই যে একটা বৃত্ত, এই বৃত্তটার ভিতরে একটা চতুর্ভুজ দেওয়া আছে যেটাকে বলা হবে বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো থাকে এই বিপরীত কোণগুলোর যোগফল হয় 180 ডিগ্রি। তো একটু খেয়াল করি, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, যেহেতু এখানে 90 ডিগ্রি চিহ্ন দেওয়া আছে, এই যে টানটা দেওয়া থাকে এটাকে বলা হয় 90 ডিগ্রি। তো এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি বলতে পারবো যে আমার এখানে যে কোণটা হবে এটাও 90 ডিগ্রি এবং এখানে যে কোণটা হবে সেটাও 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, খুব সহজে ভালো করে বোঝেন, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাকে কি বের করতে বলছে? এম এ ডি। এই কোণটা কত? তাহলে আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি হয় যদি, তাহলে 180 থেকে 90 এবং 30 যোগ 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি। তো এটাকে বাদ দিলেই আমাদের শেষ। 180 ডিগ্রি থেকে এটাকে বাদ যদি দেই তাহলে 120 ডিগ্রি, 120 ডিগ্রি বাদ দিলে কত হবে? 60 ডিগ্রি। তো অতি সহজেই কোনো ধরনের জ্যামিতিক কোনো ধরনের ইকুয়েশন আমরা না করেই কিন্তু খুব সহজেই এটার মান বের করতে পারলাম। পরের অঙ্কটাতে আসি। পরের অঙ্কটাতে বলছে tan x সমান 5/2 হলে cos স্কয়ার x এর মান কত? তো আমরা এটা জানি, এটা হচ্ছে একটা, যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি তাহলে দেখো এ বি সি যদি আমরা একটা ত্রিভুজ ধরি এবং এটাকে যদি আমরা x কোণ ধরে রাখি
তাহলে আমরা কি জানি এখানে যেহেতু ট্যান বলছে, ট্যান সমান আমরা কি জানি, ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব তাহলে কত, লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 2, তাহলে অতিভুজ কত, আমরা জানি যে অতিভুজের উপর স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এসি যদি আমি বের করতে চাই তাহলে এসি সমান √5 এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার। তাহলে খেয়াল করি এটা হবে হচ্ছে 25 প্লাস হচ্ছে 4, তাহলে হবে হচ্ছে √29। √29 হচ্ছে কার মান, এটা হচ্ছে আমার এসির মান। তাহলে আমি তাহলে এসির মান কত পাচ্ছি, এসির মান পাচ্ছি √29। এখন আমরা খেয়াল করি এটা যদি √29 হয়, এরপরে আমাকে বের করতে বলছে cos স্কয়ার x। তাহলে cos সমান কি, cos সমান আমরা জানি cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, cos হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে বিসি, বিসি হচ্ছে 2, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে √29। তাহলে আমি লিখতে পারবো যে cos থিটা সমান হচ্ছে 2/√29। এখন একটা খেয়াল করি আমাকে cos বের করতে বলে নাই, cos স্কয়ার বের করতে বলছে। এখানে যদি আমি স্কয়ার দেই এখানেও আমাকে স্কয়ার দিতে হবে, তো ওখানে যদি আমি স্কয়ার দেই তাহলে থাকবে কি 2 এর উপরে স্কয়ার দিলে 4, আর এই রুট আর স্কয়ার কাটা গেলে 29। তাহলে দেখো আমরা অতি সহজে বের করতে পারলাম যে 2 এর উপরে স্কয়ার দিলে 4, স্কয়ার আর রুট কাটা গেলে 29, তাহলে 4/29 যেটা আছে সেটা অ্যানসার। খুব সহজেই বের করতে পারলাম। এরপরের প্রশ্নটাতে আসি। পরের প্রশ্নটা বলছে যদি m সমান a b তারপর 1 2 এগুলা যদি হয়, এটা একটা সেট, এবং n সমান যদি 1 2 হয় তাহলে n - m, যেটা থেকে আমাকে কোনটা থেকে কোনটাতে বাদ দিতে বলছে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তাহলে আমাকে n থেকে n এর মান বাদ দিতে বলছে, তাহলে n এর মান হচ্ছে 1 2, সেখান থেকে আমি বাদ দেব m এর মান, m এর মান আছে a b 1 2। তাহলে যখন আমি বাদ দেব তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাদের বিয়োগের ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে শুধুমাত্র প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদান বাদ যাবে, বা দ্বিতীয় উপাদান থেকে প্রথম উপাদান কখনো বাদ যাবে না। যেহেতু এটা বাদ যাবে না সেই ক্ষেত্রে আমি বলতে পারবো এখানকার 1 2 এখানকার 1 2 মিলে গেছে, তাহলে আমার এই জায়গায় আর কোনো কিছুই নাই। তো আমি এখানে তাহলে আমার কি থাকবে, ফাঁকা। কিন্তু অনেক স্টুডেন্ট এটা ভুল করে অনেক জনে ফাঁকা সেট এটা মিশায় অথবা এটা মিশায় চলে আসে, কিন্তু ফাঁকা সেট যখন আমি লিখবো সেটাকে একবারে পরিপূর্ণ ফাঁকা এটা লিখবো, অথবা এটাকে ওরি চিহ্ন দিয়েও আমরা লিখতে পারি। যেহেতু এই জায়গার মধ্যে আমার এই চিহ্নটা আছে, তো এটার অ্যান্সার হবে হচ্ছে ঘ নাম্বারটা। কখনো এটাও হবে না আবার এটাও হবে না। কিন্তু এরপরের অঙ্কটাতে আসি। এরপরের অঙ্কটাতে বলছে যে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো গাণিতিক গড় নির্ণয় করতে বলছে। তো আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে কি জানি, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যাগুলো যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমাকে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করতে হবে। 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি, সেটা হচ্ছে 2 3 5 7, এরপর হচ্ছে 11, এরপর হচ্ছে 13, এরপর হচ্ছে 17, এরপর হচ্ছে 19। যেহেতু 19 পর্যন্ত বলছে আমি 19 পর্যন্তই লিখলাম। এরপর আমাকে কি করতে হবে, এই সংখ্যাগুলো কয়টা আছে সেটাকে গুণে তারপর সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা যেহেতু আছে 8 দিয়ে ভাগ করব। তো এখানে এই সংখ্যাগুলো সবগুলোকে যোগ করে হয় হচ্ছে 77। 77 কে 8 দিয়ে ভাগ করলে কি হয়, 77 কে 8 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 9.625, 9.625। তো আমার এই অ্যানসারটা কি কোনো জায়গায় আছে, এই অ্যানসারটা এখানে কোনো জায়গায় নাই, কিন্তু 9.63 আছে। তো 63 আমরা জানি এই যে দশমিকের পর যদি 5 কিংবা 5 এর চেয়ে বড় হয় তাহলে পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। তাহলে পূর্ববর্তী সংখ্যা আছে এখানে 2, 2 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হবে 3। তাহলে আমার অ্যানসার হবে ঘ নাম্বারটা। আশা করা যায় এই ভিডিওর পর আর এই রিলেটেড যদি কোনো ধরনের এমসিকিউ ম্যাথ আসে তাহলে আমাদের কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি কোনো ধরনের কোনোটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব সেটার পরিপূর্ণ অ্যানসার দেওয়ার।